মানে আপনি বুঝছেন কিনা, আমরা সবসময় অফসেট দিয়ে কাজ করব, এইটা মাথায় সবসময় রাখবেন। তাইলে যত যে ইউনিটে নেব, যত শূন্য বাড়াক বা যত প্রিসিশন বাড়াক, আমাদের কোনো ফ্যাকশন আসবে না। আমাদের শর্ত হইল আমরা ফ্যাকশন কোনো কাজ করব না, আমাদের কাজ হবে সব একুরেট। ক্লায়েন্ট যেটা দিয়েই চেঞ্জ করুক, যেটাই প্রিসিশন করুক, আমাদের ভুল যাতে না পায়। আমি মূলত এইটাই বোঝানোর চেষ্টা করছি ওই দিন, বুঝছেন? যে আপনি জি স্যার বুঝতে পারছি, 00 তে কাজ করলে স্যার আর ভুল পাওয়া যায় না স্যার। 00 তে কাজ করলে ভুলটাও সঠিক দেখায়, এটাই তো দেখালাম ওদের। কিন্তু আমরা যদি 00 তে কাজ করি, কিন্তু আমরা কাজটা করবো অফসেট দিয়ে। অফসেট দিয়ে কাজ করলে 00 তে কাজ করলেও সঠিক, তখনও প্রিসিশন যা বাড়ায় বাড়াক ওই 00ই আসবে। মানে মানে রাউন্ড ফিগারের পর, দশমিকের পর আর কিছু আসবে না, বুঝছেন? 00 আসবে। আচ্ছা, ওকে। তা আমরা আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমরা পেপার সাইজে আমরা বেসিক মোটামুটি শিখে গেছি। এখন আমাদের যেগুলি দরকার হবে ওগুলো আমরা প্রজেক্টের সাথে সাথে শিখে যাব। তো আজকে আমরা পেপার সাইজটা স্যার আমি বানাই আপনাদের পাঠাই স্যার, সাবমিট করি গ্রুপে। ওটা আগেরটা দেখে শিখছিলাম আর কি। না, এটা কোর্সের তো আরো দুই একজন আছে না, ওনারাও তো দেখবে। মানে এটা আচ্ছা ঠিক আছে, আবার নতুন ভাবে শিখেন, সমস্যা নাই। আচ্ছা স্যার। পেজ সেটআপ পারেন? সেটআপ পারেন? জি স্যার, ওই যে আপনি ওই আগের ইয়াগুলাতে দেখে শিখছিলাম। গুড গুড, এইটা মূলত খুব গুরুত্বপূর্ণ জিনিস। তা আমরা বাংলাদেশে নরমালি দুইটা পেপার সাইজে কাজ হয়, একটা হলো A4 আর একটা হলো A3। A2তেও হয়, ঠিক আছে? তা আমরা A2, A4, A3, স্যার এক্সকিউজ মি স্যার, একটু শেয়ার করলে ভালো ছিল স্যার। আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা আমরা A4, A3, A2 এবং A1 এই 4টে জিনিসই আমরা পেপার সাইজ সেট আপ করবো। সেট আপ করে আমরা আমাদের টেমপ্লেটে রেখে দিব। তারপর আমাদের যে কাজটা, যে পেপার সাইজে কাজটা হবে, আমরা ওইটা সিলেক্ট করে বাকিগুলো আবার ডিলিট দিয়ে দেব। বুঝতে পারছি? আমরা 4টে পেপার সাইজ ক্রিয়েট করে 4টেই আমরা পেজ সেট আপ করে রাখবো। 4টেই আমরা এখানে সুন্দরভাবে রাখবো। রাখার পরে এটাকে আমরা টেমপ্লেট আকারে সিলেক্ট করব। টেমপ্লেট আকারে সেভ করার পরে আমরা যখন ক্লায়েন্ট কাজ দেবে, মনে করেন আমি আপনার একটা কাজ দিছি, কাজ দেওয়ার পর আপনি পেপার সাইজ সিলেক্ট করবেন যে আমি যতটুকু কাজ দিছি ওই কাজটা কোন পেপার সাইজে, কোন পেপারে এনাফ, কোন পেপারে আমি কাজটা করব। তখন আমরা ওই পেপারটা সিলেক্ট করে প্রথমে আমরা টেমপ্লেট এইটা সেভ দেবো। টেমপ্লেট সেভ দিয়ে পরে আমরা ওই টেমপ্লেটটা আমাদের আজীবনের জন্য থাকবে মাদার ফাইল হিসেবে, ঠিক আছে? টেমপ্লেটটা আজীবনের জন্য মাদার ফাইল হিসেবে থাকলো। ওখানে আমরা লেয়ার ক্রিয়েট করে রাখছি, ডোর উইন্ডো ক্রিয়েট করে রাখছি, ডাইমেনশন সেট আপ করে রাখছি, সবই তো আমরা করে রাখছি। তারপর পেজ সেট আপ করে রাখবো। তারপর আমরা পেপার সাইজও 4টে মানে সেট আপ করে রাখবো। তারপর আমাদের যে পেপার সাইজটা দরকার হবে ওইটার আইকে প্রথম টেমপ্লেট ওপেন কইরা, টেমপ্লেটের শর্টকাট হলো .dwt, ঠিক আছে? এই যে দেখছেন। আর ড্রয়িংয়ের শর্টকাট হলো .dwg। আমরা এখানে ড্রয়িংয়ে আছি, ঠিক না? কিন্তু আমরা টেমপ্লেটে সেভ দেবো .dwt। তাই .dwতে যখন সেভ থাকবে, যখন আমাদের কাজ দরকার হবে, একটা লোক মিলিমিটারে কাজ দিয়েছে, তাই মিলিমিটারে তো আমি এরকম সেট আপ করে রাখছি, ঠিক আপনি ফিট ইঞ্চিতে ওরকম একটা সেট আপ করে রাখবেন। রাখার পরে মনে করেন আমি একটা কাজ দিছি, এখন কাজটা ক্লায়েন্ট বলছে, বাঙালি ক্লায়েন্ট যদি হয় গ্রাম অঞ্চলের, তখন ওরা বলবে যে আমার ফিট ইঞ্চিতে, তো আমি ফিট ইঞ্চি ভালো বুঝি। তখন আমরা ফিট ইঞ্চির টেমপ্লেটটা বের কইরা ওখান থেকে আপনি যখন ওপেন করবেন, ওটা কি আছে .dwt আকারে আছে, কিন্তু আপনি ওইটারে সেই ব্যাস করবেন। সেই ব্যাস করবেন কিসে? .dwg-তে। তখন আপনার ওইটা তো থাইকেই গেল, এইটা আপনার যে পেপার সাইজটা দরকার ওইটা রাইখা বাকি 3টা ডিলিট দিয়ে কাজ করবেন। বুঝতেছেন? কিন্তু এখন আপনি বলতে পারেন যে আমি কোনটা পেপার সাইজ নিব, কারণ সেটাও একটা কথা আছে। মনে করেন ক্লায়েন্ট যে কাজটা দিয়েছে ওই কাজটা আপনি নির্দিষ্ট একটা স্কেল, যেমন 1:100, এটা আমরা নর্মালি নির্দিষ্ট একটা পেপারে সব কয়টা স্কেল ফ্যাক্টরে নিয়ে আসবেন। এখন দেখবেন যে আপনার যে পেপার সাইজটা আসলে এইটা সম্ভব, এটা ভালো লাগবে, তখন ওইটা রাখে বাকিটা ডিলিট দিতে হবে। আচ্ছা, এটা আমরা আগে সেট আপ করি, পরে আমরা যখন প্রজেক্ট নেব তখন এটা নিয়ে আমরা একটা আলোচনা করব, ঠিক আছে? ওকে। তা আমরা প্রথম A4 পেপার সাইজ ক্রিয়েট করব। A4 পেপার সাইজ ক্রিয়েট করতে হলে আমরা এখান থেকে A4 পেপার সাইজ কত, এইটা আমরা কীভাবে জানবো?
যে A4 পেপারের আসলে ডাইমেনশনটা কত, সেটার জন্য আমি কন্ট্রোল পি দেব। কন্ট্রোল পি দেওয়ার পরে আমি এখান থেকে আসি, এখান থেকে কোথায় আসব, এখানে আসব। এখানে আসার পরে আমরা A4 ISO A4 এ যাব। A4 এই যে আমাদের এখানে পাবো, এই যে A4 একটা হলো হরিজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল। যেমন এইটা এক্স এক্সিসে 297 210, আর এইটা এক্স এক্সিসে 210, ওই এক্সিসে 297। আপনি দুইভাবেই বানাইতে পারেন, নো প্রবলেম। তা আমরা এইটা নিব। তাহলে A4 এর এক্স এক্সিস কত, আমরা এক্স এক্সিসটা বড় রাখবো 297 আর 210। এইটা হলো A4 এর ডাইমেনশন। ওকে, আমি এখান থেকে PL ইন্টার দিলাম। PL ইন্টার দেওয়ার পরে আমি এখান থেকে 0,0 ইন্টার। ওকে, আমি একেবারে 0 লেভেলে চলে আসলাম, ঠিক না? ওকে, তারপর আমি এখান থেকে ডাইমেনশন নিব। ডাইমেনশন কত নিব, আমি আমার এদিক কত 297 না, 297 নিলাম। ওকে, 297, আর এদিকে কত আমাদের 210, ঠিক না? 210 স্যার। ওকে, 210 mm স্যার। আমাদের তো আমরা এটা এমএমই তো করলাম, ঠিক না? আর এদিক কত 297। আমরা ইউনিট সেট আপ করলাম না, এদিক কত সি ইন্টার দিয়ে ক্লোজ। তাহলে এইটা হলো আমাদের মূলত পেপার। এই পেপারটা আমরা প্রিন্ট করতে পারবো যদি আমরা এই পেপারে যদি আমরা কাজ করি আমাদের। তাইলে এখানে যদি আমরা লেআউট করি, তাহলে আপনি তো ক্লায়েন্টকে নর্মালি কি দেবেন, প্রেজেন্টেশন কি করবেন, প্রিন্ট কপি অথবা পিডিএফ, ঠিক না? পিডিএফ স্যার, পিডিএফ প্রেজেন্টেশন। আপনি ক্লায়েন্টকে কোনোদিনও মেইন ফাইল দিবেন না, তাইলে ওই আপনি কষ্ট করে এই ফাইলটা বানাইছেন, এই ফাইলটা দিয়ে ও সারা জীবন, ও যদি একটু চালাক হয় তাইলে আর আপনারা জিজ্ঞেস করবে না, বুঝছেন? ও তো জানে সব কিছু আপনি কইরা দিছেন। ক্লায়েন্টকে কোনো সময় আপনি আপনার মেইন ফাইল দিবেন না, কারণ এটা আপনি কষ্ট করে তৈরি করছেন। আপনি সবসময় পিডিএফ দিবেন, তারপর উনি যদি কারেকশন দেয় বলে পিডিএফে আপনি এটা কইরে আপনার রিপ্লাই মেইল দেন আপনার কী কী লাগবে। আর একটা কথা, যেমন আমি আপনার কাজ দিছি, একটা কাজ দেওয়ার পর আমি আপনার যে রিকোয়ারমেন্ট দিছি বা যা যা বলছি, যে যে ডকুমেন্টস দিছি, ওই অনুসারে আপনি আমার কাজটা ফুলফিলভাবে কইরা দিয়েছেন। কইরা দেওয়ার পরে তারপর উনি আবার আমি যে কাজটা করছি, কাজটা তো আর একুরেট হয় না, ভুল বা একটু উনি লেখেন্সি বা সব কিছু ধরে দিয়ে উনি বলছে যে এইটা আপনি চেঞ্জ করেন। তাহলে আপনি প্রথম কাজটা সাবমিট করছেন, দ্বিতীয়বার আপনি ওই কাজটার উপরে মডিফাই করছেন, উনি যেটা বলছেন। মডিফাই করার পরে তৃতীয়বারও আরেকটু কারেকশন হয়তো বা কোনো জায়গায় একটু ভুল টুল হয়েছে, তৃতীয়বার দেওয়ার পর চতুর্থবার আর আপনি এইটা সম্পর্কে আপনার দায়িত্ব শেষ। তখন যদি আবার বলে যে আবার যদি নতুন কিছু এডিট করতে বল, তখন বলবেন যে এটার জন্য আপনার আলাদা পেমেন্ট করতে হবে। আর আপনি সবসময় পিডিএফ দিবেন। এইটা আমার ক্লায়েন্টের সাথে কথা থাকবে যে উনি একবারে বলবে আর আপনি বছরের পর বছর চেঞ্জ করবেন, এটা হবে না। কিন্তু উনি যে রিকোয়ারমেন্ট দেবে ওই অনুযায়ী করবেন। তারপর যদি একটু ভুল থাকি, এটা সব জায়গায় ভুল ধরা পড়ে, এটা কারেকশন করার পর 3 নাম্বারের পর আর আপনার 4 নাম্বারে যখন উনি নতুন কোনো এডিশন দেবে তখন বলবেন যে এটার জন্য আপনার আলাদা চার্জ করতে হবে। এটা আপনি আগেই বলে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। তা আমাদের মূলত এই পেপারটা প্রিন্ট হবে। তাই এটার যদি আমি একটা ডাইমেনশন নিই এখান থেকে, তাহলে এটা আমার কত 297। ওকে, আর এটা কত আমার, এটা হলো আমার 210। এখন এটার আমি দেখতে পারতেছি না, সেটার জন্য আমি কি করতে পারি, আমি এখানে আসি, এখানে আসার পরে এটার আমরা বাড়াই নিই। ওকে, আচ্ছা, এই 210 297 এটা হলো আমাদের পেপার সাইজ। এখন আমরা যখন পরীক্ষা দিয়ে এক্সাম দিই, আমরা কি এই পেপারটাই লিখি, এটারে কি করি, মার্জিন দিনে আমরা স্কেল দিয়া, জি স্যার, স্কেল একটা মাপ দেওয়া লাগে, তা মাপ দেওয়া লাগে। তাই এটার আমরা একটু সাইডে দিই, কত অফসেট, এটার আমরা 7 মিলি 8 মিলি বা 6 মিলি, তো আমি 6 এইরকম চাললাম। ওকে, তাইলে এই মূলত আমরা এইটা কাজ করব, এই পেপারটা কাজ করব, আর এটা আমাদের মার্জিন। তারপর কি হতে পারে, এখন আমাদের আমরা যে কাজটা করব, আমি আপনার কাজ করে দিলাম, আমি এই পেপারে পেজ সেট আপ করে সব কিছু দিয়ে দিলাম, কিন্তু কে করলো, আমার নাম, আপনার যে ঠিকানা, এগুলো লাগবে না। এটার জন্য আমরা টাইটেল, প্রতিষ্ঠানের নাম ঠিকানা লাগবে, প্রতিষ্ঠানের নাম ঠিকানা, আমার নাম, কে করছে, ইঞ্জিনিয়ার কে,
তারপর এটার স্কেল কত, এটার ডেট কত, তারপর এটার রেফারেন্স কি, এগুলো লাগবে না? নয়তো এটা আপনার কি হলো? তাইলে আমাদের এটার জন্য আমরা এখানে আপনি এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন, জাস্ট আপনার রুচি অনুযায়ী আপনি কইরে নেবেন। তো আমি এইভাবে দেখাইলাম। এখান থেকে আমরা এটার কত 10 মিলি বা 12 মিলি নিই, তো আমরা এখান থেকে একটু বড় করে অফসেট কত 12 মিলি নিলাম। ওকে, তাহলে এখানে হবে আমাদের ওই কনসালটেন্টের নামগুলি, আর আমরা মূলত এখানে কাজ করব। ঠিক আছে, এখানে যে রেফারেন্স লাইনটা নিছি এটাকে আমি ডিলিট করি। ওকে, এখন আমি এইটার সমান ভাগে ভাগ করব। সেটার জন্য এখানে মনে করেন আছে কত, মনে করেন এখান থেকে আছে 285। ওকে, 285 আমি যদি 60টা ভাগ করি তাহলে আমার ক্যালকুলেশন নিয়ে অনেক কাজ করা লাগে, কিন্তু এটার আমরা একটা কমান্ডের মাধ্যমেও ভাগ করতে পারি। সেটাকে বলে ডিভাইড কমান্ড। কি কমান্ড? ডিভাইড। যে আমি এটার কয়টা ভাগ চাই, এটার আমি 60টা ভাগ চাই। সেটার জন্য কিবোর্ড থেকে DIV ইন্টার দেন। ইন্টার দেওয়ার পরে আপনি এটার সিলেক্ট করেন। সিলেক্ট করার পর ও বলতেছে ইন্টার নাম্বার অফ সেগমেন্ট, তুমি কয়টা সেগমেন্ট চাও বা কয়টা ভাগ চাও। তা আমি বললাম যে আমি 60টা ভাগ চাই। যদি আমি 60টা চাই তাইলে একটা বেশি দেবেন, 8টা। তা আমি মনে করেন এখানে 8টা 8 দিলাম। 8 দেওয়ার পর ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে আমি কিছুই দেখতে পারতেছি না। আমি ভাগ করছি, এখানে ভাগও হয়েছে, কিন্তু আমি ওই পয়েন্টগুলো দেখতে পারতেছি না। কিন্তু ওই পয়েন্টগুলো বিন্দু আকারে দেওয়া আছে, এই যে দেখছেন। এখন আমি এই পয়েন্টগুলো কীভাবে বড় করবো, সেটার জন্য কিবোর্ড থেকে PT এন্টার দেবেন। PT এন্টার দেওয়ার পর এখানে আসবে পয়েন্ট স্টাইল, এখানে ডট দেওয়া আছে। আমরা এখান থেকে এরকম যে চিহ্নটা আপনার ভালো লাগে, মনে করেন এই চিহ্নটা আমি নিলাম। নেওয়ার পর এটাকে আপনি পয়েন্ট সাইজ যদি আরও বাড়াইতে চান, সেটা আছে 5 দিলেই দেখা যায়, আরও বড় করলে এই যে এখন আমার এইটা দেখা যাচ্ছে, দেখছেন। এখন আমার এই ডাইমেনশন কিন্তু সব এক হয়ে গেছে, সব একই হয়ে গেছে। তাহলে এই যে আমরা নতুনভাবে একটা জিনিস শিখলাম, পয়েন্ট। ঠিক আছে, আমরা এখান থেকে এখন এই পয়েন্টে আমি ধরতে পারতেছি না, এই পয়েন্টে আমি ইন্ড পয়েন্ট ধরতে পারতেছি, বাকি পয়েন্টে আমি ধরতে পারতেছি না। কেন ধরতে পারতেছি না সেটার জন্য, আর আপনারা নর্মালি এই দুইটা অর্থমুট আর হলো অবজেক্ট সেনা অন রাখবেন সবসময়। এই দুইটা ছাড়া বাকি যে টগল কিন্তু অন থাকবে এগুলো এটারও অফ করে দেবেন। এটা রাইট ক্লিক করে গ্রাফিক্স পারফরমেন্স থেকে এটাকে অফ করে দেবেন। হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন অফ করে জাস্ট ওকে দিবেন। ওকে, আর এই অবজেক্ট সেনাপ আর অর্থমুট চালু রাখবেন, বাকি কোনো কিছু চালু রাখবেন না, তাইলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো এখন আমি এখান থেকে শুধু দেখতেছি, আমি এখান থেকে যখন ডাইমেনশন নিতে চাবো তখন তো আর আমি এটারে ধরতে পারতেছি না। তাহলে এটার জন্য আমরা এখানে অবজেক্ট সেনাপে আসবো। অবজেক্ট সেনাপ আসার পর বাই ডিফল্ট আমার ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, ইনসারশন, এক্সটেনশন এই কয়টা আছে। মিড পয়েন্ট আমরা আগে করছিলাম, এখন আমরা এই কয়টা কিন্তু সবও দিতে পারি। অটোক্যাড আপনি এখানে সব অবজেক্ট সেনাপ যত যা আছে সব দিতে পারেন, কিন্তু আপনি যখন 3ds ম্যাক্সে কাজ করবেন তখন কিন্তু আপনি অবজেক্ট সেনাপ সবগুলো দিতে পারবেন না, আপনার যেটা দরকার ওইটা নিতে হবে। তা অটোক্যাডে আমরা এগুলো সব সিলেক্ট অল দিয়ে সবগুলোই আমরা অন করে দিই। এটা দিলাম, এখন আমার এই পয়েন্টগুলো যেটা দরকার ও ধরে নিতে এখান থেকে আসলাম। আসার পর এই যে 36, তা আমি যদি এখান থেকে এগুলো সব দেখি, সব কিন্তু আমার এখান থেকে 36 আছে। এই যে বুঝতেছেন, এই যে তাইলে কিন্তু আমরা এখান থেকে একবারে কিভাবে ডিভাইড কমান্ড করতে হয় এটা কিন্তু আমরা শিখে গেছি। ওকে, এখন আমি এখান থেকে লাইন নিতে পারি। এটাকে আপনি বিভিন্নভাবে সাজাইতে পারেন, আপনি গুগলে সার্চ দিলে এটা বিভিন্নভাবে এটাও একটা স্টাইল করা যায়। তা আমরা নর্মালি এরকমই কাজটা করি। ওকে, ওকে, এগুলো দরকার নাই। আর আমরা এখান থেকে পয়েন্ট স্টাইলগুলো আমরা কি করব, ডিলিট দিব। ওকে, ওকে, ডান। ঠিক আছে, এখন আমাদের যে এইটা আমরা মার্জিন দিলে একটু মোটা কালি দিয়ে দিই না, নর্মালি আপনি অ্যাকসেন্সে দেখেন, তাই এটা আমরা একটু মোটা করতে পারি। তা আমরা এখান থেকে এলে লেয়ার নেব, এলে লেয়ার নিয়ে এলে ইন্টার দেব, এলে ইন্টার নিয়ে আমরা এখানে এটার জন্য আলাদা লেয়ার নিব, যে ভিউ পোর্ট মার্জিন বা এরকম, বা আমরা ভিউ পোর্টও লিখতে পারি। নর্মালি কি হইল,
এটারে ধরবো, এখান থেকে ধরে এটাকে রিনেম করব। রিনেম করার পরে আমরা লিখবো ভিউপোর্ট, VIEW ভিউপোর্ট, PORT ভিউপোর্ট। আপনি বুঝে নেবেন যে আমি কোনটা। তো এখান থেকে আমরা লাইন টেপটা আমরা একটু বড় করে নেব। কত আমরা এটাকে 50 রাখবো। ওকে, 50 রাখলাম। কিন্তু এখানে আমি যে বাড়াইছি, এটা আমি ভিউপোর্ট যখন নিব এখান থেকে এই যে ভিউপোর্টে আমি নিলাম, নেওয়ার পরে কিন্তু আমি এখানে বাড়াইছি ঠিকই, কিন্তু এখানে আমি দেখতে পারতেছি না। দেখতে পারতেছি? হ্যালো, এটার জন্য কিবোর্ড থেকে আপনি LW এন্টার দেবেন। LW এন্টার দেওয়ার পরে এখান থেকে আসছে ডিসপ্লে লাইন ওয়েট। তুমি কি এটা ডিসপ্লেতে দেখতেছ? হ্যাঁ, আমি দেখতে চাই। দেখার পর এখানে ওকে দেওয়ার পরে এই দেখছেন বড় হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে কিন্তু এটাও শিখে নিলাম। দেখছেন? এটা আমরা 12 কমানো লাগতে পারে। আপনি প্রিন্টে যখন দেখবেন তখন এটা আসলে আমরা এরকম রাখছি। রাখার পরে এখন আমরা এখানে লিখবো। প্রথম একটা জিনিস, আমরা আগেই ক্লায়েন্টকে বা অন্য যে কেউ দেখবে তাকে আগেই একটা সতর্ক বার্তা দিব যে আমার এই ড্রয়িংয়ে আমার অনুমতি ব্যতীত কেউ এটা কাজ করতে পারবে না, কোনো জায়গায় আপলোড করতে পারবে না। যদি আপলোড করে তাহলে আমি এটার বিরুদ্ধে অ্যাকশন নেব, এরকম একটা কপিরাইট ইস্যুতে। তা আমি প্রথম যে টেক্সটটা নিব সেটার জন্য আমি টেক্সট স্টাইল তৈরি করব। সেটার জন্য ST এন্টার দেবেন। ST এন্টার দেওয়ার পর এখানে আছে টেক্সট স্টাইল, এখানে আছে অ্যানোটেটিভ আর একটা আছে স্ট্যান্ডার্ড। আমরা সবসময় স্ট্যান্ডার্ডে কাজ করার পরও বলতেছে আমরা স্ট্যান্ডার্ডে কাজ করি, কিন্তু আমরা তো এখানে আলাদা আলাদা নাম দেব। সেটার জন্য আমরা এখান থেকে নিউ নিব। নিউ নেওয়ার পরে ও আসছে যে নিউ টেক্সট স্টাইল। তা আমরা দিব ভিউপোর্ট, এক নম্বরে ভিউপোর্ট টাইটেল টেক্সট, VIEW। ভিউপোর্ট টাইটেল টেক্সট, ভিউপোর্ট টাইটেল টেক্সট। ওকে, ভিউপোর্ট টাইটেল টেক্সট দিলাম। ভিউপোর্ট টাইটেল দেওয়ার পর এটার আমরা নিব 2, এটা হবে আমাদের টাইটেল টেক্সট। এটা আমরা দেব, হাইট দিব 2। আর এখান থেকে আপনি কোনটা নিতে চান টেক্সট, যেটা আমি বলছিলাম আপনার মতো আপনার একটা টেক্সট স্টাইল ঠিক করে নেবেন যাতে মানুষ আপনাকে চিনে। তাই আমি এখান থেকে মনে করেন এরকম একটা নিলাম, ক্যালিবারে নিলাম। নেওয়ার পরে আমি যে ক্যালিবারে নিছি, আপনিও যে ক্যালিবারে নেবেন ব্যাপারটা এরকম না। আপনি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আমার ভিউপোর্ট টাইটেল টেক্সট হলো। তারপর আর একটা নিব, আমি এখান থেকে আর একটা নিব। আর একটা নিয়ে এখানে 2 নাম্বার দিব, 2। তারপর দিব ভিউপোর্ট সাবটেক্সট, ভিউপোর্ট সাবটাইটেল টেক্সট, সাবটেক্সট বা এরকম সাবটেক্সট। ওকে, সাবটেক্সট দেওয়ার পর এটার ওকে দিব। ওকে দেওয়ার পর এটার আমরা দিব 1.5। ওকে, ডান। দেওয়ার পর এটারে আমি এখান থেকে সেট কারেন্ট দিব। সেট কারেন্ট দেওয়ার পর এখান থেকে ক্লোজ দিব। ওকে, এখন আমি যে টেক্সটটা নিব এটা কিন্তু ওই 1.5 হবে। তো আমরা তো নিব কি, আমরা নিব যাইয়া টাইটেল টেক্সট প্রথম। তো এটারে সিলেক্ট করে এখানে সেট কারেন্ট দিলে এখন এটা হবে। ওকে, এখানে ফিল হয়ে গেছে এটা। ওকে, তা আমরা এখান থেকে কি করবো, এটাকে এমটি এন্টার দেব কিবোর্ড থেকে। টেক্সট তো দেখাইছি যে আমরা সবসময় মাল্টি লাইন টেক্সটে কাজ করব। এমটি এন্টার দেওয়ার পর এখানে আমরা লিখতে পারি অ্যাটেনশন। আসেন আপনি ওকে, অ্যাটেনশন দিয়া এটা আপনি বিভিন্নভাবে ChatGPT বা আপনার মতো যদি আপনারা বলতে কি লেখা যায় যে আমি এইভাবে আপনি লিখে দেবেন। আর এটা যেহেতু তোমার টাইটেল টেক্সট সবসময় আন্ডারলাইন হবে। ওকে, আন্ডারলাইন হবে, আপনি বোল্ডও করতে পারেন। তো আমি এটাকে বোল্ডও করে দিলাম। ওকে, তাইলে আমার এটা হলো টাইটেল টেক্সট। তারপর আমি নেব সাবটেক্সট। সাবটেক্সট নেওয়ার জন্য আবার ST এন্টার দেব। ST এন্টার নেওয়ার জন্য আমি এখানে দেব ভিউপোর্ট সাবটেক্সট। তারপর আমি এখান থেকে আবার সেট কারেন্ট দিব। তখন এইটা কিন্তু আমার ফিল হয়ে গেছে, মানে এইটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে আমার এমটি এন্টার দেন। এমটি এন্টার দিয়া এখানে আপনি আপনার মতো লিখতে পারেন। আমি এখানে XXXX দিয়ে দিলাম। এখানে আপনি আপনার মতো যে বিভিন্নভাবে এটা গুগল থেকে বা আপনি নিজে নিজে কি দেওয়া যায় এভাবে আপনি যে এটা
এখান থেকে আমরা এটাকে এভাবে XX দিয়ে দিলাম। ওকে, এটা তাইলে এটা গেল দ্বিতীয়। তাইলে এটা আমরা প্রথম সতর্ক করে দিলাম। দ্বিতীয়টা আমরা কি দিতে পারি? দ্বিতীয় পরিচয়টা হবে আমাদের। এটা কাদের থেকে নিচ্ছে? তা আমাদের কি কনসালটেন্ট নেম বা আপনার যে কোম্পানির নাম, তা আমি এখান থেকে দিলাম কনসালটেন্ট নেম, CONSULTANT, কনসালটেন্ট নেম। বানান ভুল হইতে পারে, এটা ঠিক করে নেবেন। ওকে, কনসালটেন্ট নেম নেওয়ার পরে তাহলে তারপর এখান থেকে আসবে কনসালটেন্ট নেম, যে কোথায় ঠিকানা মিকানা, ঠিক আছে, এটা আসবে এখানে। ওকে, তারপর কি আসতে পারবে? তারপর কি আসবে? তারপর স্যার এই যে ড্রয়িং করছে তার নামটা স্যার। না, তারপর আসবে ক্লায়েন্ট নেম। কনসালটেন্ট পর আপনি কার কাজ, এখানে ক্লায়েন্ট নেম নিতে পারেন। ক্লায়েন্ট নেম আসবে মনে হয় স্যার। ক্লায়েন্ট নেম CLIENT, ক্লায়েন্ট নেম। ক্লায়েন্টের নাম ঠিকানা কোম্পানি এটা এভাবে দিতে হবে। ওকে, তাহলে এখানে গেল আমার ক্লায়েন্ট নেম। তারপর আসলো ড্রয়িং টাইটেল, মানে এটা কি ড্রয়িং, এটাকে আর্কিটেকচার, স্ট্রাকচার, ড্রয়িং টাইটেল না হলে আমরা তো ড্রয়িং চিনব না, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আসবে ড্রয়িং টাইটেল, RAWING, ড্রয়িং টাইটেল, TITLE, ড্রয়িং টাইটেল আসবে। ওকে, বানানকে ভুল হয়েছে। ওকে, ড্রয়িং টাইটেলস আসবে। তারপর আসবে কি, তারপর কি দেওয়া যায়? ড্রোন বাই, ড্রোন বাই যে করছে ড্রোন, ওখানে বাই। ওকে, ওকে, আর তারপর কি আসবে? আমরা স্যার যে ডিজাইনার ওনার নাম, আইবি মেম্বারশিপ প্রাপ্ত আর্কিটেক্ট এবং স্ট্রাকচার। আচ্ছা, এখান থেকে যদি আমরা তো এটা আর্কিটেকচার করতেছি, আর্কিটেক্ট, আর যখন আমরা স্ট্রাকচার করব তখন এখানে আসবে ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তাই এখানে আসবে ARCHITECT, আর্কিটেক্ট। ওকে, তারপর ওনার নাম ঠিকানা। তারপর কি দেওয়া যায় আমাদের? স্যার মালিকের নাম, মালিকের নাম তো এখানে ক্লায়েন্টই আসবে। কনসালটেন্ট নেম, ক্লায়েন্ট নেম, ড্রয়িং টাইটেলস, ড্রয়িং বাই, আর্কিটেক্ট। আর এখানে আমরা কি দিতে পারি? আর কি দেওয়া যায়? স্কেল নেম, আমরা লাস্টেরটাই দিব। তার মানে আমাদের নরমালি এই কয়টাই, আর কিছু দরকার নাই। আর কিছু দরকার হলে আমরা এডিট করতে পারি। তাই এখানে আমরা এই কয়টাই রাখি, তাইলে আমরা এটা একটু বড় করে দিব। ওকে, এর কয়টা আমাদের নরমালি এই কয়টা হলেই হয়। অ্যাটেনশন, কনসালটেন্ট নেম, ক্লায়েন্ট নেম, ড্রয়িং টাইটেলস, ড্রয়িং বাই, আর্কিটেক্ট। আর তো তেমন কিছু দরকার নাই। দরকার স্যার আছে স্যার পেজ নাম্বার, স্কেল কত স্কেলে করছে স্যার, এইটা দিয়ে দেব। ওকে, আমরা এটারে PL ইন্টার দেব, DIB দিব, DIB দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে কয়টা, 3টা ভাগ করি। ওকে, ভাগ করার পরে এখান থেকে আমি এখানে এটা নিব, নেওয়ার পরে এটার আমি এখান থেকে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। প্রথম আমরা দিব, এটা খুব ইম্পর্টেন্ট, রেফারেন্স ড্রয়িং। রেফারেন্স ড্রয়িংটা কি? রেফারেন্স ড্রয়িংটা হলো যে, মনে করেন আমি এক প্রতিষ্ঠানে জব করে আমি চলে গেছি, আমি মনে করেন জব সাইডে দিছি, আমার জায়গায় আপনি জয়েন করছি। কারণ আমি যে কাজগুলো করছি, আমার পজিশন, ওই কাজগুলো আপনার করতে হবে না? এখন আমি কিছু কাজ আংশিক রাইখা গেছি, আংশিক কইরা গেছি, আর কিছু কাজ বাকি আছে বা এরকম, তখন আপনারা ওখানে যারা দায়িত্বে থাকবে সে আপনারা ওই ড্রয়িংগুলো দেবেন আপনারে, যে তোমার এই কাজ করতে হবে। যখন যে ড্রয়িংগুলো দেবো ওইগুলোই আপনার রেফারেন্স ড্রয়িং।
তা আপনি যে ড্রয়িংয়ে কাজ করবেন তখন আপনি এখানে রেফারেন্স ড্রয়িং লিখে দেবেন যে আমি এইটা থেকে আমি কাজ করতেছি, বুঝছেন? জি স্যার, মানে আপনি যে আসলেন ওই রেফারেন্সের নামটা লিখে হ্যাঁ, নাম লিখে দিব। তো এটার আমরা কয়টা, 3টে ভাগ করলেই হয় না? DIE 3টে ভাগ করলেই। ওকে, তাহলে আমরা এখান থেকে রেফারেন্স ড্রয়িং, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এইটা আপনার জানাইলো, কারণ আপনারা যখন জবাবদিহি করবে এই প্রজেক্ট নিয়ে, যখন কোনো ভুলভাল হবে তখন আপনারা জবাবদিহি করতে হবে যে আমি তো স্যার ছিলাম না, আমার রেফারেন্সে আমি এই ড্রয়িং দিয়ে কাজ করছি, তা ভুল থাকলে আগের জন করছে, আমি তো ভুল করে নেই, বুঝেন নাই? এইটা কিন্তু জবের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস, এই রেফারেন্স ড্রয়িং। ওকে, তাই রেফারেন্স ড্রয়িং আমরা এখান থেকে ফাইল নং দিব, যে ফাইল কোন ফাইল থেকে নিছেন, ফাইল নং। ওকে, এখানে লিখতে হবে রেফারেন্স, সরি, REFERENCE, রেফারেন্স ফাইল, FILE, রেফারেন্স ফাইল। ওকে, রেফারেন্স ফাইল, পরে এখান থেকে লিখে দেবেন, তো জায়গা দরকার আর একটু আমরা দিকে বাড়াই নেব। ওকে, তাহলে রেফারেন্স ফাইল গেল, তারপর আমি বা ড্রয়িং, রেফারেন্স ড্রয়িং দেবেন, রেফারেন্স ড্রয়িং। আচ্ছা, এটা আমরা এখান থেকে রেফারেন্স ড্রয়িং দেওয়ার পরে আমরা এখান থেকে পরে দিতে পারি কি, আচ্ছা, নয়তো আমরা এখানে একটা বাড়াই, রেফারেন্স ড্রয়িংটা এখানে দিয়ে দিই, এখানে রেফারেন্স ড্রয়িং দিয়ে, যেহেতু আমরা এখানে রেফারেন্স, এটাও ইম্পর্টেন্ট, রেফারেন্স ড্রয়িং সম্পূর্ণ নামটা লিখতে হবে, এটাও এখানে দিয়ে দেবো রেফারেন্স ড্রয়িং। আর এখান থেকে আপনি রেফারেন্স ড্রয়িং দিলাম, তারপর এখান থেকে আপনি আর কি দিতে পারেন, যে এখানে PL ইন্টার দেন, PL ইন্টার দিয়ে এখান থেকে এটা নেন, এটা নেন। এখন আমি এটারে নিব, এখানে আপনি দিতে পারেন শীট নং, মানে এটার একটা নাম দিবেন, আর যেমন এইটারও 1 হয়, বাকিগুলো 2 হবে, এরকম আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন এগুলো দেখাবো, শীট নং। ওকে, শীট নং, তারপর আপনি কি দিতে পারেন, স্কেল, SCALE, স্কেল। তারপর আপনি কি দিতে পারেন, ডেট। আর তো কিছু দরকার নেই, আছে? ঠিক আছে, ওকে, এরকম আপনি সরোয়ার ভাই আছেন তো? ওকে, আর তো দরকার নেই, আমার কিছু আছে? আর কিছু দরকার নেই স্যার, কারণ আর তো এরপর আর ইনফরমেশন আর দরকার নাই। অ্যাটেনশন, কনসালটেন্ট নেম তো দিছি, আমাদের ক্লায়েন্ট নেম আমরা আমাদেরটাও দিছি, ড্রয়িং টাইটেলস, এই কোর্সে ড্রয়িং বাই, মানে ড্রয়িং টাইটেলস মানে এখানে যে নামটা হবে, যে ড্রয়িংটা আমরা করবো, আর ড্রয়িং বাই যে কোর্সে আর্কিটেক্ট, যেহেতু এটা আমাদের আর্কিটেকচারাল ড্রয়িং হবে, আর্কিটেক্ট নেম। তারপর রেফারেন্স ড্রয়িং, যে আমি কোন রেফারেন্সে কাজটা করতেছি এইটা এখানে ডিটেলস দিব, তারপর শীট নং, স্কেল, ডেট, আর তো কিছু আমাদের দরকার নাই, ঠিক না? ওকে, তাহলে এইটা আসবে আমাদের, এটা হবে আমাদের A4 পেপার সাইজ। ওকে, তাহলে A4 পেপার সাইজ। এখন আমরা এটারে কি করব, এখন এইটা তো আর আমরা সব জায়গায় প্রেজেন্ট করতে পারবো না, আমরা এইটাকে একটা বানাবো, আমরা প্রতি জায়গায় এটাকে প্রেজেন্ট করে দিব। সেটার জন্য এটাকে আমি B ইন্টার দিব। ওকে, B ইন্টার দিয়ে আমি এটাকে ব্লক করব, ব্লক করার পর এটা আমার কি A4, এটা A4 না, A4, আমি এখানে A4 লিখলাম। A4 লেখার পর এখানে আমি পিক পয়েন্ট নিতে চাই, A4 দেওয়া লেখার পর আমি পিক পয়েন্ট বা বেস পয়েন্ট কোনটা নেব, আমার বেস পয়েন্ট তো এটা, ঠিক না? ওকে, এটা নেওয়ার পর বলতেছে তোমার সিলেক্ট অবজেক্ট,
আমরা এখান থেকে সিলেক্ট অবজেক্ট করব, সিলেক্ট অবজেক্ট করার পর ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে ওকে দিব। ওকে দেওয়ার পর এখন তো এটা আমার একটা অবজেক্ট হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমরা ভুল করছি। ভুলটা কি করছি, এগুলো আমরা কিন্তু লেয়ারে নিই নাই, ঠিক না? আচ্ছা, লেয়ারে হালাইনি, লেয়ারে ফেলাইতে হবে। তা সেটার জন্য আমি এটার ভিতরে ঢুকলে কিন্তু এখানে আসবে এই যে A4 পেপার। আর আমাদের এই নিচে কি এই যে ডোর উইন্ডো বানাইছিলাম আমরা, ওগুলি আছে। ওকে, এখন এগুলো আমাদের লেয়ারে নিতে হবে। তো এগুলো লেয়ারে নেন। ওকে, এখান থেকে এটা আমার টেক্সট লেয়ার তো আমরা নিয়েছি, ঠিক না? এটার জন্য আলাদা একটা লেয়ার বানান, LA ইন্টার নিয়ে এখান থেকে লিখবেন ভিউপোর্ট টেক্সট। ভিউপোর্ট টেক্সট, TEXT। ওকে, ভিউপোর্ট টেক্সট লেখার পরে এখান থেকে এগুলো সব ঠিকই থাকে। লাইন আউট কত আছে, লাইন আউট আমরা দেখেন। ওকে, এটা আমাদের ভিউপোর্ট টেক্সট। এখান থেকে এগুলো ধরেন, এখান থেকে এটা আমরা ভিউপোর্ট টেক্সটে দিয়ে দেবো। ওকে, আর এটা আমাদের কি আছে, এটা আছে আমাদের ভিউপোর্ট। আর এটা থাকবে, এটা আমাদের 0 লেয়ারই থাক, নো প্রবলেম, কারণ এটা তো আমাদের পেপারের লাস্ট মার্জিন, এটা তো আমাদের দরকার নাই। এটা আমাদের কি নাই। এখন আমি যদি এটাকে করি, এটা আমাদের এখানে দেখা যাবে বাট প্রিন্ট হবে না। তা আমি যদি এটা কন্ট্রোল P দিই, এখান থেকে কন্ট্রোল P দেওয়ার পরে আমরা এটাকে যখন এখান থেকে নিব, ওকে, এখান থেকে এটাকে নিব, নেওয়ার পরে এখানে আমরা কি দেখতেছি যে আমাদের এইটাও কিন্তু দেখা যাচ্ছে, ঠিক না? আমাদের মূলত পেপার এতটুকু দেখা যাবে, আর এটা আমাদের দেখা যাবে। এটা আমাদের লাস্টে তো আমাদের থাকবে না, এটারে দেখা যাবে না। এই জন্য আমাদের কি করতে হবে বলেন তো? হ্যালো, তালা দিয়ে দেবো? তালা না, তালা দিলে তো দেখা যাবে। এটা আমার ডিপ পয়েন্ট রাখতে হবে। ফ্রিজ করতে, ফ্রিজ স্যার, না ফ্রিজ না, আমরা ডিপ পয়েন্ট দিয়ে দেবো। ডিপ পয়েন্ট মানে এটা ড্রয়িং এ দেখা যাবে কিন্তু ইসে দেখা যাবে না। ডিপ পয়েন্ট আমাদের এই যে ডিপ পয়েন্ট মানে এখানে দেখা যাবে বাট প্রিন্টে আসবে না, ঠিক আছে? ওকে, এটা আলাদা কইরা দেয় ছোটকাট আমাদের উপকারের জন্য। ওকে, আমি এখন এখান থেকে এটা নিব। এখন কিন্তু আর দেখা যাবে না, দেখতে এই দেখা যায় না, দেখছেন? ওকে, ডান। তাইলে আমরা এতটুকু কইরা নিলাম। এখন আমাদের এটা সেট আপ করতে হবে। ওকে, তা আমি এখান থেকে সেভ দিলাম, সেভ দিয়ে এটার আমি এখান থেকে ডিলিট করলাম। ওকে, এটাও ডিলিট করলাম, এটা তো আমাদের আসি, ঠিক না? এখন আমি এখানে আসবো লেআউটে আমরা এখানে দেখতেছি এভাবে করা আছে। আচ্ছা, আর লেআউট 1 লেআউট 2 আপনি এখানে প্লাসে যত দিবেন অত বাড়বে। তাই আমরা একটা সেট আপ করে ওইটারই সব জায়গায় মুভ অ্যান্ড কপি করবো। তাইলে হবে কি যে আমাদের কাজটা এই একুরেট হবে। নয়তো প্রতিবার কি আমরা লেআউট তৈরি করবো, এভাবে কি পেজ সেট আপ করবো না, আমরা একটা করে বাকিগুলো মুভ অ্যান্ড কপি করবো। এটাকে ডিলিট দিব, এটাগুলো যেগুলো দরকার এগুলো আমরা ডিলিটে রাখছি। ওকে, এখান থেকে আমি এটাকে ডিলিট দেওয়ার পর এইটার নাম দিলাম, মনে করেন এটা আমার 1, আমার লেআউট 1। ওকে, এখানে 1 দিলাম। ওকে, বা আপনি যে কোনো নাম দিয়ে, ওই সি প্ল্যান হবে যে আর্কিটেকচার, স্ট্রাকচার বা যেটা ওটা দিতে পারেন। ওকে, এখানে এটা সিলেক্ট করার পর রাইট ক্লিক করে এখানে আমরা দেখতেছি পেজ সেটআপ ম্যানেজার। পেজ সেটআপ ম্যানেজার আসার পর এখানে আসছে যে তুমি কি অনেই করবা না নিউ নেবা। তাই আমি অনেই করলাম। ওকে, অনেক করার পর এখান থেকে প্রথমে আমার নিতে হবে সেটা আমরা এখান থেকে প্রথমে আমার এটা DWG PDF নিলাম। PDF নেওয়ার পর আমরা এখান থেকে আসবো প্রপার্টিস আসার পর এখানে আগুনে আসবো আমরা কাস্টম পেপার সাইজ আসার পর এখান থেকে আমি এটা অ্যাড করতে চাই। অ্যাড করার পর এখান থেকে আসবো আমরা ইউজ এক্সিস্টিং আসার পর এখান থেকে আপনি যে ফাইলটা নেবেন, যে পেপার সাইজটা আমরা নিয়েছিলাম ওটাকে ISO কত, এই যে 297 210 নিয়েছিলাম না, এই যে 297 210, এখান থেকে জাস্ট ওকে দিবেন। আর এটা তো আমার ঠিকই আছে, আমরা উইথে 297 হাইটে 210 মিলিমিটার ইউনিট। ওকে,
আর এখানে আমাদের মার্জিন, এখানে তো আমাদের মার্জিন দরকার নেই, আমরা মার্জিন আগে দিয়ে দিছি না একটা, জি স্যার। ওইটা আমরা এখান থেকে এটা 0 করতে পারি। তারপর এখান থেকে এটাকে আমি একটা নাম দিই, কারণ যেমন আপনার নাম সরোয়ার না, সরোয়ার বানানটা কোন তো? SARWHR স্যার। SARWHR, সরোয়ার লিখলাম, লেখার পর নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখান থেকে আমরা কি আসছে, এখান থেকে আমরা ফিনিশ দিলাম। ওকে, ফিনিশ দেওয়ার পর এখান থেকে আমরা এটা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমরা কি করব, এখান থেকে আপনার যে পেপারটা আমি নিছিলাম, যে আপনার নামে যেটা সেভ করছিলাম সেটা কোথায়, সরোয়ার বানান, আপনার নামেরটা কি হয় নাই? এস দিয়ে স্যার সার্চ করলে পাবেন। কই হয় নাই? বলতে পারতে স্যার? তেরি মেহেদি তো এখান থেকে কি হলো, আমাদের বইটা কাজটা হয় না। সরোয়ার লিখলাম তো SAR, কই কি খেলা করতেছে, এখান থেকে এইমাত্র লেখলাম, লেখলে থাকবে না? আচ্ছা হয় নাই, তাইলে আমরা আবার নিচ্ছি। এখানে আইসা কাস্টম পেপার সাইজ আইসা এখান থেকে আমরা এটাকে কাস্টম পেপার সাইজে অ্যাড করব, অ্যাড করে আমরা এখান থেকে ইউজ এক্সিস্টিং আমরা এখান থেকে ISO এই যে 297 এরপর কোথায় 297 এটা নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে নেক্সট দিলাম। নেক্সট, এটাও ঠিক থাকবে, এটা আমরা এখান থেকে 0 করব। মাঝে মাঝে এরকম টেকনিক্যাল প্রবলেম থাকে, এখান থেকে আমরা এটাকে দিয়ে দেন স্যার। SARWER ডবল আর দিলাম। ওকে, নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে ও বলতেছে কি ফিনিশ। এখান কি কোনো ঝামেলা আছে? সার্ভার সোর্স ওয়ান্ট অ্যাপ্লাই নিউ পেপারস, ওকে ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পরে এখান থেকে আমি এটার ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখান তো থাকার কথা, এখন এই যে আছে, ওইবার হয় নাই, এই যে এইটা লিখলাম না, এখান দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে স্কেলটা 1:1 দেবো। 1 দেওয়ার পর এখানে জাস্ট ওকে দেওয়ার পর আমার এই যে পেপারটা হয়ে গেছে, দেখছেন আগের সামনে বাইরে গেছে না? এখন আমার এই যে পেপার সাইজটা, এখন আমি কি করব, এখানে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি এখান থেকে এই যে এখান থেকে এটা নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে জাস্ট এখানে বসাই দেব। ওকে দেখছেন স্যার একেবারে একুরেট বসে গেছে। এই যে আমি এখান থেকে Ctrl+P দেব, Ctrl+P দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে কি নেব, এখন উইন্ডো সিলেক্ট করে এখান থেকে যখন আমি এটা নিব তখন আমি এইটাকে এই যে দেখছেন একেবারে একুরেট। এইটার জন্যই আসলে আমার এই ইউটিউব চ্যানেল খোলা। আমি যখন 2021 এক জায়গা থেকে বেরোইছি তখন ওখানে আমাদের এগুলো শিখায় নাই, বুঝছেন? না শিখানোর কারণে স্যার জানতো কিনা জানি না, কিন্তু শিখায় নাই।
তখন আমি ইউটিউব গাড়াগাড়ি করলাম। ইউটিউব গাড়াগাড়ি করার পর কোনো চ্যানেলে আমি এইগুলো পাই না। এরা থাম্বনেল দেয় একটা, ভিতরে করে কি এই যে গাইনে হুবহু মেলে না, এরা একটু স্ট্রেস করে টাইনে দেয়, বুঝছেন? এখন আমি কই এইটা কীভাবে হয়? এইটারে আমি প্রায় দীর্ঘ 1-2 মাস গাড়াগাড়ি করার পরে মাথায় কাজ করে না, খাওয়া দাওয়া খাই আর এইটাই ভাবি সবসময়, বুঝছেন যে কী হইল। পরে কি করলাম, পরে একটা সময় আলহামদুলিল্লাহ পারার পরে নিজেই একটা উদ্যোগ নিয়েছি যে আমি একটা ইউটিউব চ্যানেল খুললে আমার ভিডিও আমিই দেখব, বুঝছেন?